In the unlikely event of a water evacuation, slip the life vest over your head and secure its straps around your waist. মুম্বাই জীবনে প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা। আমার ছোটবেলার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন, রাত দিন জেগে দেখা অনেক অনেক স্বপ্নের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন পূরণ হবার গল্প নিয়ে আজকের এই ভিডিও। আমার নাম শুভম, বয়স 27। না, ভুল বললাম, 28 হতে চলল। ভালো খারাপ মিলিয়ে জীবনে করেছি অনেক কিছু, কিন্তু কোনোদিনও প্লেনে চাপিনি। কিভাবে প্লেনে যেতে হয় সেসবের কিছুই জানতাম না। আদৌ যে কোনো দিন চাপতে পারবো সে ভরসাটুকুও ছিল না। শুধু দেখতাম বাকিদের, দেখে ভালো লাগতো তাদের, ব্যাস এটুকুই। আমিও চাপিনি, আমার বাবা মাও কোনোদিনও প্লেনে চাপেনি। ভাবতাম কোনো একদিন তো অবশ্যই বাবা মাকে প্লেনে চাপাবো মানে চাপাবোই। এক প্রকার জেদ বলা যায়। नहीं ऐसे एक कैमरा है और वीडियो बनाता है लेकिन उतना प्रोफेशनली नहीं, उतना प्रोफेशनली होता नहीं है, टाइम भी नहीं मिलता है। आज छुट्टी है, बाहर जा रहा है तो কিন্তু আমি তো নিজেই কোনো দিনও প্লেনে চাপিনি। একসাথে তিনজন, যেখানে তিনজনেই কিছু জানি না, সেইটা কি ঠিক হবে? মাঝে মধ্যেই ভাবি আলতু ফালতু এরকম অনেক কিছুই। তারপর একটা সুযোগ এলো, আমিও আর না করলাম না, এক ফোনেই হ্যাঁ বলে দিলাম। হঠাৎ ঠিক হলো আমি মুম্বাই যাচ্ছি, প্রথমবারের জন্য, তাও একা। তো ব্যাপারটা হলো যে আমি তো প্রথমবার প্লেনে যাচ্ছি। এবার সমস্যা হচ্ছে যে কোথায় ঢুকতে হবে কী হবে আমি জানি না। তো জিজ্ঞেস করলাম যে কোথায় রাখবো, তো বলছে যে ডি। এবার ডি মানে কি? ডি মানে হলো কাউন্টার ডি। আচ্ছা, তো কাউন্টার ডিতে যাবো, লাগেজগুলো রাখবো, আর তারপরে হবে নতুন গল্প শুরু। দেখা যাক ভাই। ওই সামনেই রয়েছে ডি কাউন্টার, যেখানে আমাকে লাগেজগুলো দেখাতে হবে, যেহেতু আমার এয়ার ইন্ডিয়া ফ্লাইট। আমার সাথে কেউ নেই। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোম্বের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত কোনো কিছু ভাবলাম না। কত টাকা টিকিট ভাড়া, দুদিনের মধ্যেই যাওয়ার তারিখ, আদৌ পারবো কি না, কিচ্ছু না। শুধু মনকে বোঝালাম রোজগার করছি কার জন্য, একটু তো নিজের কথা ভাবি, একটু তো নিজেকে ভালো রাখি। দিনের শেষে আমার ভালোর জন্য নিজের দায়িত্বটুকু নিজেকেই নিতে হবে, ব্যাস। তারপর আর কি, প্রথমে আমার বাড়ি থেকে কলকাতা, তারপর কলকাতার দিদির বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত, এবং সবশেষে স্বপ্নের শহর মুম্বাই। তো প্রথমবার প্লেনে যাব, জানি না এখন কী হবে, কেমন লাগবে, আদৌ শ্বাসকষ্ট হবে না কি হবে। আচ্ছা, আমার টিকিট আছে এয়ার ইন্ডিয়াতে, তো যাচ্ছি মুম্বাই। যেটা বলার যে এই যে প্লেনে যাতায়াত বা প্লেন কীরকম হয়, এয়ারপোর্ট কীরকম হয়, এগুলো তো মানে কোনোদিন ভাবিনি যে আমি একদিন প্লেনে চড়বো, সেখানে চাপছি। এই দুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো স্ট্যাটাসটা মেবি রাজু ভান্ডিয়া জেন্টেলম্যান সিনেমার। তো সেখানে শাহরুখ খান ঠাকুরের কাছে গিয়ে বলছে, ভগবান আমাকে চিনতে পারছো, আমি হলাম রাজু, তোমার রাজু, রাজ মাথুর তোমার রাজু। তো আমার যা আমার ট্যালেন্ট এখানে এই ছোটো শহরের থেকে নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে যে করেই হোক মুম্বাই পাঠানোর ব্যবস্থা করো, আর আমাকে এখন প্রচুর পয়সাওয়ালা লোক করে। তারপরেই শাহরুখ খানের এখনকার জীবনটা দেখাচ্ছে, যে জন্মদিনে বাড়ির বাইরে, ভান্নাতের বাইরে দাঁড়িয়ে প্রচুর ফ্যান্স তাকে দেখতে এসছে। তো এটাই হলো একটা মানে স্বপ্ন পূরণের যে বলে না ম্যানিফেস্টেশন। তো ম্যানিফেস্টেশন এইটা আমি 3 দিন কি 4 দিন আগে স্ট্যাটাস দিয়েছিলাম। তখনই জানতাম না যে আমি বোম্বে যাবো, তাও আবার প্লেনে। হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে গেলো, যাচ্ছি একটা দিদির বাড়ি। আর শুধু যে দিদির বাড়ি যাচ্ছি তাও নয়, কিন্তু তবুও সেসব পরেও না হয় বলবো, যে ভিতরে আমার কী চলছে বা কী চাইছি। সে যাই হোক, যাচ্ছি যে প্লেনে, এটা বিরাট ব্যাপার। আরেকটা কথা এখনই মনে পড়লো, সেটা হলো যখন মানে আইপিএলকে বা ক্রিকেটকে তো আমি একটা সময়ের পর খুব ফলো করেছি, বিশেষ করে MS ধোনিকে। এই যেমন MS ধোনি রিটায়ারমেন্টের পর ক্রিকেট অতটা ফলো করিনি, আইপিএলকে করেছি। আবার এই যে আইপিএল শুরু হচ্ছে, তো তখন আমি কী দেখি যে আইপিএলের যে মানে বিভিন্ন টিমগুলো রয়েছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখি যে এয়ারপোর্টে প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে, শুয়ে থাকছে বা বসে থাকছে। তো সেই ছবিগুলো টিম ম্যানেজমেন্ট থেকে ছাড়া হয়। তো আমি এখনই জাস্ট মনে হলো যে তার মানে এখানেও তার মানে এখানেও বা বিভিন্ন এয়ারপোর্টে, যে আমি কলকাতা থেকে বোম্বে যাচ্ছি, তো কলকাতা এয়ারপোর্ট আবার বোম্বে এয়ারপোর্ট, দু জায়গাতেই তো প্লেয়াররা আসা যাওয়া করতেই থেকেছে। শুধু যে আইপিএল বলেই নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলার সময় কিংবা বিভিন্ন রকমের সেলিব্রিটি, সেটা শাহরুখ খান, সালমান খান, আমির খান, বচ্চন, প্রসেনজিৎ, দেবজিৎ, সবাই। তো ভাবলেই অবাক লাগছে, যে স্থানে এত বড় বড় সেলিব্রিটি, এত সাকসেসফুল মানুষরা যাতায়াত করেছে, সেখানে আমিও এখন দাঁড়িয়ে আছি। আমি জানি না কী করতে হয়, কীভাবে কী করতে হয়। এলাম, মানে এখানে একটা দিদির বাড়ি ছিল, সেখানে থেকেছিলাম কালকে। সেখান থেকে সকালে
যাত্রী সাথীতে করে একটা ট্যাক্সি বুক করে এলাম এয়ারপোর্ট অবধি। এয়ারপোর্টে এসে কী করতে জানতাম না, টিকিটটা দেখালাম, যেটা বোর্ডিং পাস যেটা ছিল প্রিন্ট আউট সেটা দেখালাম, লাগেজটা দিয়ে দিলাম, লাগেজটা স্ক্যান হয়ে চলে গেলো। তারপরে একটা টিকিট প্রিন্ট আউট করে দিল, সেটা দেওয়ার পর ব্যাগগুলো ছিল, পিঠের ব্যাগ, মানে এই যে এই ব্যাগটা, এতে ক্যামেরা, মোবাইল, চার্জার, ল্যাপটপ যা যা আছে আমার কাজের যা যা জিনিসপত্র থাকে, আর ক্যামেরা, মোবাইল, চার্জার এগুলো তো আমি নিয়ে যাই। ছবি টবি ভিডিও আদৌ করতে পারবো কিনা জানি না, কিছু এখন কি হবে কিছুই জানি না, কিন্তু রেখেছি যাতে আফসোস না হয় যে এই নিয়ে এলাম না, এরকম একটা মনে না হয়। তো ওগুলো সব রেখেছি। এখন ওগুলো চেকিং হলো, চেক ইন হয়ে যাওয়ার পর সমস্ত কিছু ট্রেতে দিয়ে দিল, সমস্ত কিছু জিনিসগুলো আবার ব্যাগপত্রে গুছিয়ে নিয়ে এখন দাঁড়িয়ে আছি এই 19 নম্বর গেটের সামনে। তো 19 নম্বর গেটের সামনে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি আর দেখছি প্লেনগুলো সব একে একে যাচ্ছে, নিচে বাস যাচ্ছে, আর দেখা যাক, খুব ভালো একটা ফিলিংস আসছে। এটা অনেকটা না, এরকম ফিলিংস আমার লাস্ট টাইম এসেছিলো যখন আমি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল আর আমার বাবা গিয়েছিলো রেজাল্টটা আনতে স্কুলে। অনেকটা ওইরকম ফিলিংস যে কিছু একটা অ্যাচিভ করলাম জীবনে। যাচ্ছি যদিও দিদির বাড়িতে, মানে দিদির বাড়ির গৃহপ্রবে সেইখানেই যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা বিগ অ্যাচিভমেন্ট করলাম। নিজের রোজগার করে সেই রোজগারের টাকায় নিজে ফ্লাইটের টিকিট কেটে, বলতে গেলে নিজের রোজগারের টাকায় ফ্লাইটের টিকিট কেটে সেই মানে কোনো কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, কেন যাচ্ছি ফ্লাইটে, ট্রেনে গেলেই তো হতো, কেন যাচ্ছি থার্ড এসিতে, স্লিপারে গেলেই তো হতো, কেন যাচ্ছি স্লিপারে, বাড়িতে থাকলেই তো হতো, বা জেনারেলে গেলেই তো হতো, কোনো কৈফিয়ত দেওয়ার কাউকে নেই। বিজনেস ক্লাসে কেন যাচ্ছি না, ইকোনমিতে কেন যাচ্ছি, বা কোনো দিন বিজনেসে গেলে সেটারও কৈফিয়ত দেওয়ার কিছু নেই। এই যে একটা সফলতা বা এই যে একটা চূড়ান্ত সাকসেস, সেটা না মানে তার স্বাদ আলাদাই। তাই আপনারা যারা আমার চ্যানেল দেখেন, এই যে আমি ডিজিটাল মার্কেটিং বা ব্লগিং বা ইউটিউব বা ভিডিও এডিটিং যাই আমি করি, আপনাদেরকে সমস্তটাই খুলে বলি। তো আগে যেমন আমি ব্লগিং করতাম এবং ব্লগিংয়ে গুগল অ্যাডসেন্সের থেকে যা আমার ইনকাম হয়েছে সেটা তো 10%, তার থেকে বেশি 80-90% আমার ইনকাম হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। সেই জিনিসটা আমি যে এখনও করছি না তা নয়, কিন্তু ঘটনা এটাই সত্যি যে ব্লগিং আগের মতন নেই। কিন্তু আমি তো থেমে থাকছি না, ব্লগিং আগের মতন নেই। আমি ব্লগিংয়ের টাকায় যে একটা বাড়ি করেছি, আরও বিভিন্ন জিনিস করেছি, এই যে ব্যাগে যা সমস্ত জিনিস আছে, ল্যাপটপ, চার্জার, মোবাইল, হেডফোন, এমনকি এই ব্যাগটা, এমনকি এই জামাটা, এমনকি আমার এই ঘড়িটা, সমস্ত কিছু ব্লগিংয়ের টাকাতেই করেছি। কিন্তু এখন ব্লগিং চলছে না, এখন ব্লগিং যেহেতু চলছে না, তাই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমার যা যা ইনকাম হয়েছে সেটা আগের মতন হচ্ছে না, কিন্তু হচ্ছে। তা বলে কি আমি থেমে থাকবো? আমি তো চাইলে ভাবতে পারি যে আচ্ছা চলো একটা পরিমাণ টাকা আমার প্রত্যেক মাসে আসছে, আর একটা কিছু ছোটোখাটো জব করে নিই, জাস্ট লোক দেখানি যে আমি এখানে কাজ করছি কোম্পানিতে, আর মাস গেলে আমার একটা মোটা টাকা আসছে, আমার তো লাইফ সেট। না, সেভাবে ভাবলে তো হবে না, জীবন তো ওভাবে থেমে থাকতে পারে না। তাই আমি যেমন এখন ভিডিও এডিটিং শিখছি, আপনাদেরকেও আমি বলবো আপনারা কিছু না কিছু শিখতে থাকুন, নিজেকে উন্নত করতে থাকুন। পাড়ার প্রতিবেশীর লোক, আশেপাশের লোক কী বললো ভাববেন না। আমি যেখানে থাকি সেখানে আমার কাজের ব্যাপার কেউ বোঝে না, আমি কী করি, কীভাবে করি, কিচ্ছু বোঝে না। কেউ ভাবে উল্টোপাল্টা কিছু, কেউ ভাবে 2 নম্বরে কিছু, কেউ ভাবে আদৌ এভাবে রোজগার হয় কি না। মাঝে মাঝে আমি ভাবি, বা এখন ডিসাইড করেই নিয়েছি যে আমি কলকাতাতে শিফট করব, যাতে আমি আমার বিজনেসকে আরও এক্সপ্যান্ড করতে পারি এবং পাড়া প্রতিবেশীর লোক বুঝুক না বুঝুক, আমি জাস্ট ডোন্ট কেয়ার, এই ফিল্ডটা আনতে পারি। আমাদের দিকে তো মানুষ প্রতিবেশীর সাথে বেশি মেশে, এখানে কলকাতার দিকে লোক হয়তো অত মেশে না। তুমি কী করছো তোমার ব্যাপার। তো দেখি আমার প্লেনের টাইম হয়ে গেছে, বাকি কথা পরে বলবো। অনেক বকলাম, প্রায় 6 মিনিট। বাপরে, এইটাতে একটা ভিডিও হয়ে যাবে, এইটাতে একটা পার্ট হিসেবে রাখবো, হবে, দেখা যাক। বাই। এই দৃশ্যটা না অনেকটা মানে ফার্স্ট টাইম কোনো কিছু এক্সপিরিয়েন্সই আলাদা। আমি যেমন আজ অবধি আপনাদের ওই কী বলে এসি ফার্স্ট ক্লাস ট্রেনে চাপিনি, ওটাও আমার ভীষণ ইচ্ছে যে প্রাক্তন সিনেমায় যেরকম ছিল ওরকমভাবে যাওয়ার। তো ওইগুলো যখন ফার্স্ট টাইম কিছু একটা জীবনে করবো না, যেমন ফার্স্ট টাইম যখন ভিডিও এডিট করেছিলাম, বা ফার্স্ট টাইম কোনো এফেক্ট শিখি, কিংবা ফার্স্ট টাইম একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম, বা ফার্স্ট টাইম অ্যাডসেন্সের ইনকাম এসেছে, সমস্ত কিছুর এক্সপিরিয়েন্সটা বা অনুভূতিটা জাস্ট ভাষায় বোঝানো যাবে না। আপনি হয়তো একটা চাকরি করবেন, আপনি হয়তো একটা বড় ব্যবসা করবেন, কিন্তু এই জিনিসগুলো ফিলিংসটা অন্য লেভেলের, অন্তত আমার তাই মনে হয়। শুনেছি মুম্বাই কাউকে খালি হাতে ফেরায় না। আমাকে কি কিছু দিল? থাক সেসব কথা। আমি যাই কিছু করি একসাথে অনেকগুলো কারণ বা উদ্দেশ্য পূরণের ইচ্ছা নিয়ে, এক্ষেত্রেও তাই। जो बैटरी के पानी से छू जाने पर जल जाती है। Secure its straps around your waist. At the exit, pull the red toggle to inflate your life vest.
নেমে গেলাম বোম্বে, ফার্স্ট টাইম। কোনোদিন ভাবিনি বোম্বে আসবো বা ফ্লাইটে চড়বো। এখন যে এলাম, চড়লাম, এটাই বিরাট পাওনা। এই যে লাগেজটা যে কী করে নেবো, এটাও একটা ভাবনা ছিল। তো এখন দেখার, মানে আমি যাবো এক দিদির বাড়ি, আমার আরেক দাদা আসবে আমাকে নিতে, মানে দাদাও আসছে দিল্লি থেকে, আমি যাচ্ছি কলকাতা থেকে বা বীরভূম থেকে। তো সব মিলিয়ে একসাথে গিয়ে এবার ওখানে বোম্বে ঘুরবো, বোম্বে দেখবো, মানে বিরাট ব্যাপার। সেই হয় না স্বপ্ন দেখা, তো ছোটো থেকে স্বপ্ন দেখছিলাম, ভাবিনি এরকম কোনো দিন হবে, যে ভাবিনি কোনো দিন ব্লগ লিখবো, ব্লগিং করবো, রোজগার করবো, সেটা হলো। ভাবিনি কোনো দিন বাড়ি করবো, সেটা হলো। ভাবিনি কোনো দিন এই করবো করে আজকে ধীরে ধীরে সব হচ্ছে। বলা হয় বোম্বে এমন একটা শহর যেটা কোনো দিনও থামে না। নিজের স্বপ্ন দেখে যারা আসে তাদেরকে স্বপ্ন দেখায়। নিজে তো সব কিছু পেয়েছে বোম্বে, কি পায়নি? এত কিছু আছে, বড় সেলিব্রিটি, বড় ক্রিকেটার, সব কিছু তো বোম্বেতেই। তো বলা হয় যে বোম্বে নাকি কাউকে খালি হাতে ফেরায়ও না, মানে নিজের যেরকম সব আছে, মানে দুহাত মানে পেয়েছে সব কিছু ভগবানের কাছ থেকে। তো বোম্বের কাছে যারা আছে তাদেরকেও দুহাত পেতে সব দেয়, প্রোভাইডেড তাদেরকে স্বপ্নটা দেখতে হবে বা তাদেরকে চাইতে হবে মন থেকে। তো আমার তো স্বপ্ন অনেক বড় বড় রয়েছে, আমি তো অনেক এই ওই বলতেই থাকি আমার চ্যানেলে। এবার বোম্বে নিয়ে যেগুলো আশা প্রত্যাশা রয়েছে সেগুলো এক এক করে চাইবো বোম্বের কাছে গিয়ে, দেখি কবে পাওয়া যায়। সব আপডেট চ্যানেলে আসবে। মুম্বাই আমি গেছিলাম মূলত আমার দিদির বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানে, তাই এই বিশেষ দিনে অল্প সময়ের মধ্যে যাওয়া। যদিও আরও কিছু আনুষঙ্গিক কারণ তো ছিল অবশ্যই, নইলে আর কে যাবে এভাবে তাড়াহুড়ো করে প্লেনে চড়ে মুম্বাই। জানেন তো, আজ অবধি কাজের সূত্রে হোক কিংবা এমনি ঘুরতে, আমি যেখানে যেখানে গেছি মোটামুটি বাঙালিয়ানা সব জায়গাতেই পেয়েছি। তবে মুম্বাইয়ের সমস্ত কিছুই আমাদের এখানকার থেকে অনেক আলাদা, একটা ভিন্ন রকম স্বাদ। মানুষের মানসিকতা থেকে শুরু করে খাবার দাবারের বৈচিত্র্য, সমস্তটাই বিশেষ বৈচিত্র্য নিয়ে ভরা। আমার বেশ ভালোই লাগে নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচয়, নতুন নতুন খাবার উপভোগ করা, তাদের পোশাক আশাক, হাবভাবের সাথে বন্ধুত্ব বা মানিয়ে নেওয়া, সব কিছুই তো একজন প্রকৃত ভ্রমণপ্রেমীর আসল পরিচয়। क्या होता है इसमें? इसमें वीडियो होता है, वीडियो बनता है ऑन द फील्ड। ओ हाय सब लोग एक साथ। हाय हाय मैं आपको दिखा के हाय करा। हाय ओए होवे আমার খুব একটা অসুবিধা হয় না ঠিকই, কিন্তু তবুও ভাত তো ভাতই, সারাদিনের শেষে একটু তো ভাত চাই। যে যাই বলুক, ভেতো বাঙালি কিংবা পেটুক, ভাতের মর্ম কী সেটা ভাত পাওয়া যায় না এমন জায়গায় গেলেই টের পাওয়া যায়। আমি পেলাম, এবার আপনারাও আপনাদের অভিজ্ঞতা কমেন্টে বলতে পারেন। বোম্বে শহরটা চমকে চমকে ভরা। প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, প্রতিটা যানবাহনের পেছনে রয়েছে অনেক ইতিহাস। কিছুটা হারিয়ে গিয়েছে আর কিছুটা এখনও মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেড়াচ্ছে। মানুষ হিসেবে মানুষের কর্তব্য যে যতটুকু ইতিহাস জানে আর 5টা মানুষের মধ্যে সঠিকটুকু ভাগ করে নেওয়া। আমার এই দুদিনের মুম্বাই যাত্রায় বেশি কিছু ঘুরে দেখার সুযোগ হয়নি বলেই হয়তো খুব শীঘ্রই আবার মুম্বাই যাওয়ার সুযোগ আসবে। আমি দেখলাম বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক, মেরিন ড্রাইভ, চৌপাট্টি বিচ, গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল ইত্যাদি। বিচ বরাবর কিছুক্ষণ হাঁটলাম, একটু স্ট্রিট ফুড খেয়ে দেখলাম এবং তার সাথে ঘুরে দেখলাম আশপাশটা। অবশ্য খাবার, গাড়ি ভাড়া ইত্যাদির জন্য আমাকে খরচ করতে হয়নি বা খরচ করতে দেওয়া হয়নি, আমার বর্দা সমস্তটাই করছিল। তাই কোন খাবারের কত দাম আমি কিছুই জানি না, খেয়ে যেটুকু বুঝেছি দাম যেরকম অতিরিক্ত, খাবারের মানও চমৎকার, ব্যাস এটুকুই। ও হ্যাঁ, আপনাদের জন্য প্রত্যেকটা খাবার যেগুলো আমি খেয়েছি তার নাম এবং খাবারের ছবিগুলো স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা চাইলে এগুলো মুম্বাই গিয়ে কখনো ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে।
এই তাজ হোটেলের অনেক ইতিহাস আছে। 1903 সালে জামশেদজি টাটা এই তাজমহল প্যালেস নামক হোটেলটি শুরু করেন। বলা হয় এটিই নাকি টাটা গ্রুপের প্রথম হোটেল। 2008 সালে যে টেরর অ্যাটাক হয়েছিল সেটিও এই তাজমহল প্যালেসেই। সেই সময় হোটেলের অনেক ক্ষতি হয়েছিল এবং তারই সাথে বহু মানুষের প্রাণও গেছিল। তারপর ধীরে ধীরে আবার ক্ষয়ক্ষতির জায়গাগুলো পুনর্নির্মাণ হয়। আমি অবশ্য এত কিছু জানতাম না, অনেকটা আমার দাদা বলল, বাকিটা গুছিয়ে লেখার জন্য গুগল থেকে দেখে বুঝলাম। এই তাজ হোটেলের ঠিক সামনের দিকেই রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আমরা গেছিলাম একেবারে মাঝরাত্রে, ফলে আমাদের ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। বাইরে থেকেই যতটা দেখার দেখলাম, উপভোগ করলাম মুহূর্তটা, কয়েকটা ছবি তুললাম আর তারপর ফিরে এলাম বাড়ি, মুম্বাইয়ের দিদির বাড়ি। বোম্বেতে না দেখার অনেক কিছু আছে, তবে যখনই আমরা ঘুরতে যাওয়ার কথা ভাবি, ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবি, আমরা কেউই হয়তো দিল্লি, বোম্বে কিংবা কলকাতা যাবার কথা ভাবি না। আমরা ভাবি পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল যাবার কথা। আমার পাহাড় খুবই ভালো লাগে, জঙ্গল সমুদ্রও খারাপ লাগে তা নয়, কিন্তু যেহেতু আমি নিজের ছোটোখাটো একটা ব্যবসা মতন করি, বড় কিছু করার চেষ্টা বেশ কিছু বছর ধরেই ভাবছি, তাই মুম্বাই যাব শুনেই আমি কোনোরকমভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার মন কেবল যেন বলার চেষ্টা করছিল, ওখানে গেলে কিছু না পেলেও যে অভিজ্ঞতা, যে জ্ঞান, যে বড় বড় মানুষের সাথে 2-4 দিন মিশে তাদের মানসিকতা বোঝার ভাগিদার হব, তা হয়তো আমার জীবনে বহু ক্ষেত্রে আগামী দিনে কাজে দেবে। আর হলেও ঠিক সেটাই, কিছু নতুন কাজের সুযোগ পেলাম। মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তার কয়েকটা সমাধান পেলাম আলোচনার মাধ্যমে। এখন শুধু এগিয়ে যাবার পালা। শাহরুখ খান, রাজ সামানি, ভুবন বাম ইত্যাদি অনেকেই এই বোম্বে শহরে এসেছিল কিছু না হয়ে, আবার এই বোম্বে শহরই তাদের দুহাত ভরে দিয়েছে। আমিও বোম্বে গেছিলাম ঠিক এই কারণেই, মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, জীবনে বড় কিছু হওয়ার খিদে নিয়ে। কিছুটা রাস্তা দেখতে পেয়েছি, কিছু ইচ্ছে পূরণ হয়েছে, এখনও অনেকটাই রয়েছে বাকি। আমার মুম্বাই ঘোরার গল্প আমার মতনই, ভীষণ আটপৌড়ে, সাদামাটা, ডাল ভাত খেয়ে শান্তির ঘুম দেওয়া অলস করে বাঙালির মতন। কিন্তু আমাদের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস খুব বেশি পরিমাণে আছে, আমরা বাঙালিরা চাইলে অনেক কিছুই করতে পারি, তার প্রমাণ ইতিহাস এবং বর্তমানে চারিদিকে বিরাজমান। আর আমরা বাঙালিরা একবার যেটা স্থির করে নিয়ে করব, সেটা আমরা করেই ছাড়ি। আমিও যেটা করব ঠিক করেছি সেটা করেই ছাড়ব, করব তো বটেই। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, ভালো থাকবেন। আমার তো পেশাটাই হলো লেখালেখি, যেটুকু যা পয়সা রোজগার করি এই লেখালেখির সাহায্যে। তাই আজকাল না কবিতা লেখারও চেষ্টা করছি। কোথাও যখন যাওয়ার সুযোগ হয়, হাতে সেরকম কাজকর্ম থাকে না, তখন মাথার মধ্যে বিভিন্ন খেয়াল আসে। আর যখনই কোনো খেয়াল আসে, কোনো একটা লাইন কিংবা কোনো একটা শব্দ যখন হঠাৎ করে মাথার মধ্যে চলে আসে, তখন সেইটা কাজে লাগিয়ে 2-4 লাইন লেখার চেষ্টা করি। বোম্বে যাওয়ার আগে 2-4 লাইন এরকম লিখে রেখেছিলাম, সেগুলো ফেসবুকে ক্যাপশন হিসেবে কাজে লাগিয়েছি। এরকম একটা ক্যাপশন আপনাদের পড়ে শোনাচ্ছি। সুদূর গ্রাম থেকে এসেছি শুধুই কি ফাজলামো মারতে, নাকি আবার চেয়েছি নকশিকাতায় পুরনো স্বপ্ন বুনতে। প্রশ্নগুলো আপাতত তোলাই থাক, উত্তর দেব পরে। যেদিন করব স্বপ্ন পূরণ, সেদিন রাজ করব এই শহরে। ফাজলামো মারতে আসিনি, স্বভাব তেমন মোটেও নয়। গুণীদের কথা নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। কত মানুষ হেরেছে জীবন যুদ্ধে, তবু থামায়নি স্বপ্ন দেখা। সাক্ষী থেকেছে এই অচেনা শহর, শিখিয়েছে গল্প লেখা। বোম্বে গেছিলাম এক দিদির বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে। সেই সময় মাথায় কয়েকটা শব্দ, কয়েকটা লাইন এসেছিল, সেটাই ফেসবুকের ক্যাপশন হিসেবে কাজে লাগিয়েছিলাম। আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপর হঠাৎ করেই কেমন জানি বড় হয়ে গেলাম। ছেলেবেলায় খানিকটা তো আমিও বদমাইশ ছিলাম। বদমাইশ হই বা লাজুক, সেসব দিন বিসর্জন দিলাম। কলমের কালির মতন আজ পুরোটাই ফুরিয়ে এলাম। আচ্ছা, আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগে? আপনারা কি আমাকে ফেসবুকে ফলো করেন? বা এই যে দুটো কবিতা আপনাদের পড়ে শোনালাম, আপনাদের কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, এরকম উৎসাহ যদি আপনারা দেন, তবে আমি এরকম কবিতা বা এরকম 2-4 লাইন ক্যাপশন ফেসবুকে অবশ্যই আগামী দিনেও দিতে থাকবো। সেগুলোকে নির্দ্বিধায় আপনারা কপিও করতে পারেন, কিন্তু আমাকে ফলো করতে ভুলেন না। ফেসবুকের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারেন।